ভরে ওঠে মহালয়ের তর্পণ করা হয়। কেন করা হয় মহালয়ের দিন তর্পণ এবং তর্পণের মাহাত্ম্য অল্প বিস্তর জেনে নিন। আমরা কম বেশি অনেকেই জানি এটা, কিন্তু মহালয়ের দিন প্রচুর মানুষ গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীন কাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মার এবং পৃথিবীর কাছে খুব বিরাজ বলে এই কথাটা বিশ্বাস করা যায়। তাই এক সময় তর্পণ করা হয় পূর্বপুরুষদের উদ্দেশ্য করে। তাই পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিত্ত মাত্র তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা এবং ত্রিপদী আরও যে পিতৃপক্ষকে তর্পণ কেন করা হয়, মহালয়ার দিন আমরা তর্পণটা কেন করি, তর্পণ কি এবং তার কিছু পৌরাণিক কাহিনী, আমরা কেন জলদান করব এবং মহালয়ার মাহাত্ম্য, মহাপুরাণ বাস্তবসম্মত কিছু পৌরাণিক এবং মন্ত্র সহিত তর্পণ কবে করবেন, কিভাবে করবেন, কেন করবেন। পিতৃপক্ষের অবসান হয়, আর পিতৃপক্ষের অবসানের সঙ্গে সঙ্গে সূচনা হয় দেবী পক্ষের। তো আমাদের এই পিতৃপক্ষের শেষের দিনই অনুষ্ঠিত হয় তর্পণ। শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। মহালয়ার দিন প্রচুর মানুষকে গঙ্গার ঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীন কাল থেকে এই সময় প্রয়াত পূর্বপুরুষদের আত্মার পৃথিবীর খুব কাছে বিরাজ করেন। বিশ্বাস করা যায় এই তর্পণে যদি তর্পণ করা হয় উদ্দেশ্য করে সফলও হয় বলে মনে করা হয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই পক্ষকাল মানে 15 দিন পরলোকগত বিদ্রোহী আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠান করে থাকেন আমাদের হিন্দু বাঙালির। তর্পণ মানে হচ্ছে সন্তুষ্ট করা। ভগবানের ঋষি পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকে তর্পণ বলা হয়। ভগবান পূর্বপুরুষদের আত্মার নাম উচ্চারণ করে তাদের কাছে সুখ শান্তি প্রার্থনা করা হয়। পিত্ত ও মা তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা, ত্রিপদী আরও অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তে ধান, জব ব্যবহার করা যায়। আর চন্দন, তিল, জব না থাকলে মন্ত্র পাঠের জলে তুলসী পাতা দিয়েও তর্পণ করা হয়। তর্পণ মানে তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষদের আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। পিত্ত তর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে। কালো তিল না থাকলে মন্ত্র দিয়েও সেখানে তর্পণ করা যেতে পারে। সনাতন হিন্দু ধর্মের সূর্য কন্যা রাশিতে প্রবেশ করে পিতৃপক্ষের সূচনা হয়। মানুষের বিশ্বাস পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তম পুরুষদের বাড়িতে অবস্থান করেন এবং সূর্য বৃষ্টিক রাশিতে প্রবেশ করলে পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থান প্রথম পক্ষ থেকেই তাদের উদ্দেশ্যে তর্পণ করতে সূর্যদেবকে প্রণাম করে জল অর্পণ করবেন এবং এই মন্ত্রটা বলতে পারেন, ওং জবা কুসুম শঙ্কার সং কাশ্যপে মহাধুতীয় ধনন্তরিং সর্বপাপ পনতিষি দিবাকরম। এবছর আমাবস্যায় আশ্বিন মাসে আমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়। হিন্দু ধর্মাবলী মহালয়ের দিন গুরুত্বপূর্ণ। ওই দিন পিত্ত তর্পণ করার প্রথা রয়েছে। সেই কারণে সর্বপিত্ত আমাবস্যাতেই বলা হয়ে থাকে। প্রয়াত পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওই দিন জল দেওয়া হয়, তর্পণও করা হয়। প্রচলিত বিশ্বাস অনুসারে পিতৃপক্ষে প্রয়াত পূর্বপুরুষদের তাদের জীবিত উত্তর পুরুষদের হাত থেকে জল নিতে নেমে আসেন। মহালয়ার দিন তারা জল পেয়ে তুষ্ট হয়ে ফিরে যান। প্রয়াত পিতৃপুরুষদের ওই দিন বিদ্যায় জানানো হয় সারা বছরের মধ্যে সর্বপিত্ত আমাবস্যাই হলো সবচেয়ে গুরুত্ব আমাবস্যা। বছর প্রথম সূর্যগ্রহণ হয়ে গেছে এপ্রিল মাসের দ্বিতীয় সূর্যগ্রহণ আমাদের 2024 সালে 2রা অক্টোবর আমাবস্যার দিনকেই। তবে ওটা আমাদের ভারতের দৃশ্য নয়। তো আমি কোন কোন জায়গায় দেখা যাবে সেগুলো বলে দিয়েছি লাস্টে। তো ওই দিন আমাদের রাশি হচ্ছে 2রা অক্টোবর কন্যা রাশি, হস্ত নক্ষত্রে হবে সূর্যগ্রহণ। সেই দিন চাঁদ, বুধ ও কেতু সূর্যের সঙ্গে অবস্থান করবে। এর ফলে গ্রহণের উল্লেখযোগ্য প্রভাব বিভিন্ন রাশির জাতকের উপর পড়বে। তবে পরবর্তী সূর্যগ্রহণ হবে 29শে মার্চ 2025। এবছরের মতন আমাদের লাস্ট সূর্যগ্রহণ। ভারত থেকে এটা অদৃশ্য, এই জন্য অত কোনো চিন্তার কারণ নেই। যারা পিতৃপুরুষদের জলদান করবেন খুব সুন্দর করে জলদান করতে পারেন এই সূর্যগ্রহণে। আমাদের যেহেতু ভারতে অদৃশ্য, সেই জন্য যারা পিতৃপুরুষকে জলদান করবেন খুব সুন্দর করে জলদান করতে পারেন। পিতৃপুরুষদের জল, তেল অর্পণ করতে পারেন গঙ্গায় ঘাটে গিয়ে খুব সুন্দর করে। তো এগুলো করা যেতেই পারে যেহেতু আমাদের ভারতে অদৃশ্য সূর্যগ্রহণ। তবে গর্ভবতী মহিলারা খুব সাবধানে থাকবেন। অদৃশ্য হলেও সূর্যগ্রহণ তো হচ্ছে। গ্রহণের কারণে মহালয় পিত্ত তর্পণে কি বাধা পড়বে?
তর্পণ শব্দটির সঙ্গে আমরা সকলেই কম বেশি পরিচিত। মহালয়ের দিন প্রচুর মানুষকে গঙ্গা ঘাটে তর্পণ করতে দেখা যায়। প্রাচীন কাল থেকে এই সময় পূর্বপুরুষদের আত্মার পৃথিবী খুব কাছে বিরাজ করেন বলে বিশ্বাস। তাই এই সময় যদি তর্পণ করা হয় তার উদ্দেশ্যে সফল হয় বলে মনে করা হয়। আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ থেকে পিতৃপক্ষ শুরু হয়। এই এক পক্ষ কাল মানেই 15 দিন। পরলোকগত আত্মার স্মরণে বিভিন্ন আচার অনুষ্ঠানও করেন। এই তর্পণ মানেই হচ্ছে সন্তুষ্টি করা। ভগবান ঋষি পূর্বপুরুষের আত্মার উদ্দেশ্যে জল নিবেদন করে তাদের সন্তুষ্ট করাকেই তর্পণ বলা হয়। ভগবান ও পূর্বপুরুষের আত্মার নাম উচ্চারণ করে তাদের খুব কাছে সুখ শান্তির প্রার্থনা করা। পিত্ত মাতৃ তর্পণের সময় জল, তিল, চন্দন, তুলসী পাতা, তিপতি, অন্যান্য তর্পণের সময় তিলের পরিবর্তন ধান ও যবও ব্যবহার করা হয়। মন্ত্র পাঠ তুলসী পাতা দিয়েও তর্পণ করা যায়। এর মধ্যে তিল অর্পণ মানেই জল ও তিল একসঙ্গে নিয়ে পূর্বপুরুষদের আত্মার শান্তির নিবেদন করতে হয়। আর চন্দন, তিল, জব না থাকলে পিতৃপদ তর্পণের সময় অবশ্যই তিল ব্যবহার করতে হবে, তবে কালো তিল হতে হবে। তিল না থাকলে মন্ত্র পাঠের দ্বারাও কিন্তু তুলসী পাতা দিয়েও তর্পণ করা যায়। এই সময় পূর্বপুরুষরা পিতৃলোক ছেড়ে তাদের উত্তর পুরুষের বাড়িতে অবস্থান করেন। পরে সূর্য বৃষ্টিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থান প্রথম পক্ষে তাদের উদ্দেশ্যেই তর্পণ করতে হয়। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এলাম। তর্পণ কি, কেন করবেন তর্পণ, কবে করবেন, কিছু মাহাত্ম্য অল্প বিস্তর নিয়ে আপনাদের সামনে চলে এলাম এবং কবে পড়েছে তর্পণ, তো তর্পণ সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব। চলুন আমার সঙ্গে লাস্ট অবধি। আমাদের খুব কাছাকাছি দুর্গাপুজো এসে গেছে এবং আমরা তর্পণ কবে করব, কারা কারা করতে পারবেন, কোথায় গিয়ে তর্পণ করবেন, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা। সকলে কেমন আছেন, ভালো আছেন তো? ভগবান ধামে সকলকে স্বাগত। তো চলুন আমার সঙ্গে এই তর্পণ সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব। মহালয়া পক্ষের 15টি তিথি রয়েছে, তাদের নাম প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া এবং চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা। সনাতনের মতে ব্যক্তি তর্পণের ইচ্ছুক তার পিতৃ এবং পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। অমাবস্যার দিন তিথি না থাকলে সব পূর্বপুরুষেরাই শ্রাদ্ধ করা হয়। যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করে নিতে পারেন। ওই দিন গঙ্গায় শ্রাদ্ধ করতে বিশেষ ফল প্রসূত হয় উল্লেখ করা যায়। সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলাও চলে। মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয় আর ওই দিন দেবী দুর্গা মর্ত্যলোকে আবির্ভূত হন। মহালয়ার দিন থেকে প্রচুর পদ্মসে চণ্ডীপাঠ রীতিও রয়েছে। আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে দহিত্রা মহামোহে তর্পণ করে পৌরাণিক বিশ্বাস পিতৃপক্ষের সময় পূর্বপুরুষেরা পাখির রূপ ধরে নেমে আসে পৃথিবীতে। এমন পরিস্থিতিতে তাদের কোনো অসন্তুষ্ট করা উচিত নয়। অতঃপর পিতৃপক্ষের এই বিশেষ সময়ে পশু পাখিদের সেবা করা বিধানও রয়েছে শাস্ত্রে। কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করেছিলেন, সেখানে তাকে সোনা ও রত্ন খাদ্য হিসেবে দেয়া হয়। কর্ণ ইন্দ্রকে কারণ জিজ্ঞাসা করেছিলেন। ইন্দ্র বলেন, তুমি সারা জীবন সোনা দান করেছ, পিতৃগণের উদ্দেশ্যে কোনো খাদ্য প্রদান করনি, তাই স্বর্গে তোমার সোনা খেতে দেয়া হয়েছে তোমাকে। কর্ণ বলেন, আমি পিতৃগণের সম্পর্কে জানতাম না, তাই ইচ্ছা করেই তাদের সোনা প্রদান করিনি। এই কথা শুনে বিষয়টি প্রদান করেন কর্ণ। ওই 16 দিনকে পিতৃপক্ষ বলা হয়। অনেকে আবার বলেন ইন্দ্র না, যম কন্যাকে মর্তে যাওয়ার অনুমতি দিয়েছিলেন। যাই হোক, সনাতন মতে পিতৃপক্ষের পুত্র কৃতক শ্রাদ্ধ অনুষ্ঠান অবশ্যই করণীয়। এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশ অধিকার পান, মানে স্বর্গের দরজা খুলে যান। গরুর পুরাণে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃত্ব পণ্যের নির্দেশ দেওয়া হয়েছে। পুরাণে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে শাস্ত্র ধন, জ্ঞান, দীর্ঘায়ু এবং পরিবেশে উত্তর পুরুষকেও স্বর্গ ও মোক্ষ প্রদান করেন। বাৎসরিক অনুষ্ঠানে অপারক তারা সর্বপিত্ত অমাবস্যায় পালন করেন, পিত্তদায় থেকে মুক্ত হতে পারেন। শ্রাদ্ধ বংশের প্রধান ধর্মানুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী 3 পুরুষের উদ্দেশ্যে পিণ্ড ও জল প্রদান করা হয়, তাদের নাম উচ্চারণ করা হয়, গোত্রের পিতাকে স্মরণ করা হয়। এই কারণে একজন ব্যক্তি পক্ষে বংশের 6 প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয়। এর ফলে বংশের বন্ধন দৃঢ় হয়।
বিশ্ববিদ্যালয় পুরাতাত্ত্বিক উৎসাহ মেনকের মতে পিতৃপক্ষের বংশের বিভিন্ন জন্মের মধ্যে সম্পর্কে সুদৃঢ় করে। এই পক্ষের বংশের বর্তমান প্রজন্ম পূর্বপুরুষের নাম স্মরণ করে তাদের শ্রদ্ধা নিবেদন করে। পিতৃপুরুষের ঋণ হিন্দু ধর্মে পিতৃ ঋণ অথবা গুরু ঋণের সমান হয় গুরুত্বপূর্ণ। কবে পড়ছে এই পিতৃপক্ষ সেটাই জানবো এবার। 18 সেপ্টেম্বর 2024 বুধবার থেকে 2রা অক্টোবর 2024 বুধবার পর্যন্ত পিতৃপক্ষ পড়ছে। এই সময় পিতৃপুরুষেরা পিতৃলোক থেকে এসে জল পিণ্ড গ্রহণ করে তারা আবার স্বর্গলোকে যায়। তাই পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বিশেষ যোগ্য। দেবতা ঋষি পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য এই পিতৃলোকে তর্পণ, যারা বাৎসরিক শ্রদ্ধা করতে পারেন না তাদের জন্য তর্পণগুলো। কর্ণ স্বর্গে গমন করার পরে তাকে স্বর্ণ রত্ন খেতে দেওয়া হয়েছিল। কর্ণের জিজ্ঞাসায় ইন্দ্র উত্তর করে বলেছিলেন কর্ণ পিতৃপুরুষদের সোনা দান করেছিলেন, সেই জন্য অন্ন ও জল দান করেননি। কর্ণ জানায় তার পিতা চান্দ্র ভাদ্র পূর্ণিমা থেকে আশ্বিন মাসের অমাবস্যা পর্যন্ত 16 দিন পিতৃপক্ষ চলে। পিতৃপক্ষের সময়কালে আমাদের কি করণীয়? পিতৃপুরুষদের মঙ্গল কামনায় শুদ্ধ ব্রাহ্মণ ও বৈষ্ণবদের সেবা দান করতে হয় এবং আমিষ আহার বর্জন করতে হয়। পুরুষদের উদ্দেশ্যে মাটির পাত্রে কৃষ্ণ প্রসাদ প্রদান করতে হয় এবং পুকুর পাড়ে সেই সব প্রসাদের অংশবিশেষ দিয়ে আসতে হয় যাতে কাক পক্ষী সেগুলোকে গ্রহণ করতে পারে। তো পুরুষদের উদ্দেশ্যে ভগবানের কাছে তাদের জন্য কামনা বাসনা করতে হয় এবং ভগবানের প্রসাদ তাদেরকে দিতে হয় এবং কৃষ্ণ মন্দির বা কোনো মন্দিরে সেখানে গিয়ে অতি অবশ্যই গঙ্গায় গিয়ে পিণ্ডদান তর্পণ করে আসতে হয়। শুদ্ধ ব্রাহ্মণ দিয়ে তর্পণাদি ক্রিয়া কাজ সম্পন্ন করতে হয়। শুদ্ধ ব্রাহ্মণ মানে কৃষ্ণ ভক্ত ব্রাহ্মণ, বৈষ্ণব ভক্ত ব্রাহ্মণ যারা তাদের দিয়ে ক্রিয়া সম্পন্ন করতে হয়। আরও করতে হয় ভগবদ্গীতা পাঠ, শ্রবণ, অধ্যয়ন এবং ভগবানের সেবা এবং গোমাতা যেগুলো আমরা গাভী সেবা, হরিনাম জপ কীর্তন করতে হয়, অধিক হরিনাম জপ করতে হয় এবং গোমাতার সেবা করতে হয়। পবিত্র নদীতে ক্রিয়া তর্পণ করতে হয় বা গঙ্গায় গিয়ে ক্রিয়া কাজ সম্পন্ন করতে হয়। অমাবস্যার দিনকে এই ক্রিয়া সম্পন্ন করাটাই খুবই ভালো বলে মনে করা হয়। যে সকল মানুষের পিতৃপুরুষেরা তাদের পিতৃপুরুষ জীবিত আছে তাদের জন্য এগুলো নয়, যারা পরলোকে গিয়েছেন স্বর্গলোকে গমন করার জন্য তাদের জন্য তর্পণ করতে হয়। তর্পণের ক্ষেত্রে কাউকে বলে দেওয়ার দরকার নেই, সকলেই জানেন তর্পণ কাদের ক্ষেত্রে এটা করা যায়। তিল দান করতে হয়। যখন তর্পণ করতে হবে তখন ভগবানকে ডাকতে হবে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু। তুমি আচমন করে নিতে হবে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ্বর গোপিকাকান্ত নারায়ণ নমস্তুতি। আর তারপরে ভগবান বিষ্ণুকে ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু বলে জোরহাত করে তিল অর্পণ করতে হবে। তারপরে বলতে হবে অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গতবিবাদ যশ্বরে পুণ্ডরীকাক্ষ সভাজ্য অভ্যন্তর সূচি। এই মন্ত্র বিষ্ণু মন্ত্র জপ করে নমসূচি নমসূচি নমসূচি। মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। অমাবস্যা এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ পিণ্ডদান সাধ্য করা রীতি প্রচলন রয়েছে দীর্ঘকাল ধরে। মহালয়ের গুরুত্ব এবং আমাদের মার্কণ্ডের পুরাণে দেবী আদিশক্তির শক্তিরূপের বন্দনা মেলে। শক্তি রূপায়ণী দেবী মাতৃরূপে আরাধনা করেন বাঙালিরা। শরৎকালে দুর্গাপুজোর আয়োজন করে শারদীয়াতে হয় অকালবোধন আর মহালয়া সেই দেবী কৈলাস হইতে মর্তে আগমন করেন। এবছর আমাদের 2024 সালে 2রা অক্টোবর 15 আশ্বিন বুধবার অমাবস্যা তিথি শুরু হবে এবং 1 অক্টোবর রাত্রিবেলা 9টা 4 মিনিট 49 সেকেন্ডে আর শেষ হবে 2রা অক্টোবর রাত্রিবেলা 11টা 5 মিনিট 37 সেকেন্ডে এবং বছর মহাপঞ্চমী পড়েছি 8ই অক্টোবর 21শে আশ্বিন মঙ্গলবার, মহাষষ্ঠী 9 অক্টোবর 22শে আশ্বিন বুধবার, মহাসপ্তমী 10ই অক্টোবর 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহা অমাবস্যার সময়সূচি মুখেও বলে দিলাম প্লাস স্ক্রিনেও দিয়ে দিলাম। এবং মুখে বলাটা যদি বুঝতে না পারেন বা ভুল হয়ে থাকে তাহলে স্ক্রিনে দেখে দেখে আপনারা অমাবস্যার সময়টা দেখে। অষ্টমী 11ই অক্টোবর 24শে আশ্বিন শুক্রবার, মহানবমী আশ্বিনের শারদ প্রাতে আলোক বেণু বাজতে আর আমাদের
অপেক্ষা খুব তাড়াতাড়ি চলে এসছে মহালয়। 2রা অক্টোবর মহালয়ের দিন পিতৃপক্ষের অবসান হবে, মাতৃপক্ষের সূচনা হবে। ওই দিন আক্ষরিক অর্থে দুর্গাপুজো শুরু হয়ে যায়। কথিত আছে মহালয়ের দিন অসুর দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। মহালয়ের গুরুত্ব হিন্দু ধর্মে অপেক্ষা মহালয়ের শুভ না অশুভ মতে পার্থক্য রয়েছে। এই 15 দিন পিতৃপক্ষ চলায় আমাদের 2রা অক্টোবর পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষের সূচনা। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য প্রস্তুত এক বিষয়। পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসাবে পালিত হয়। বিশ্বাস করা যায় এই পিতৃপক্ষে সাধ্যকর্ম তর্পণ, মৃত্যু সংক্রান্ত প্রচুর জিনিস তর্পণ পালিত হয় বা করা হয়। গণেশ উৎসবের পূর্ববর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচনা হয়। সমাপ্ত হয় সর্বপিত্ত অমাবস্যার। উত্তর ভারত ও নেপালে পরিবর্তন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পিতৃপক্ষ বলা হয়। হিন্দু আচার অনুষ্ঠানে এই সময় প্রয়াত পূর্বপুরুষেরা মর্তে নেমে আসেন। এই সময় কতগুলো নিয়ম মেনে চলা খুব জরুরি। পিতৃপক্ষে কী কী নিয়ম সেগুলো আমি আগেও বলেছি, আরেকবার বলে দিচ্ছি। পিতৃপক্ষে আমিষ আহার বর্জন এগুলো এড়িয়ে চলাই ভালো। এই সময় ঘরের তৈরি সাত্ত্বিক খাবার খাওয়া ভালো। পিতৃপক্ষে যিনি তর্পণ করবেন তার এই সময় নখ কাটা, চুল দাড়ি কাটা উচিত নয়। যিনি তর্পণ করবেন তিনি ভুলেও ময়লা জামা কাপড় পরবেন না এবং আমিষ আহার বর্জন করবেন। তর্পণের সময় চামড়ার তৈরি কোনো জিনিস না পরায়। তর্পণের সময়কালে চামড়ার জাতীয় কোনো জিনিস না পরাই ভালো, যেমন বেল্ট, জুতো, ওয়ালেট। তর্পণের মন্ত্র উচ্চারণের মাঝে কারোর সঙ্গে কথা না বলাই ভালো। তর্পণ করবেন তার শারীরিক। পিতৃপক্ষের মধ্যে মিথ্যা বলবেন না, কারোর প্রতি কোনো খারাপ ব্যবহার করবেন না। এই 16 দিন তিনি পিতৃপক্ষ করবেন তিনি খালি পায়ে হাঁটাটাই ভালো। পিতৃপক্ষে কোনো নতুন জামা কাপড় না পরাই ভালো। সকাল সময়ে এতে ঢুকবেন না। নতুন ব্যবসা এই সময় কোনো শুভ কাজ না করাই ভালো এবং গোধূলি লগ্নে তর্পণ করবেন না। তর্পণের দিন জামা কাপড়। আগামী 17 সেপ্টেম্বর পিতৃপক্ষ শুরু হবে। এক পক্ষকাল 15 দিন পিতৃপক্ষ চলার পর আগামী 2রা অক্টোবর পিতৃপক্ষ শেষ হয়ে দেবী পক্ষের সূচনা হবে। হিন্দু ধর্ম অনুসারে পিতৃপক্ষ পূর্বপুরুষদের তর্পণের জন্য প্রসিদ্ধ এক বিশেষ সময়। পিতৃপক্ষের শেষ দিনটি মহালয়া হিসাবে পালিত হয়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী পিতৃপক্ষে সাধ্যকর্ম, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়। তাই পক্ষ শুভ কাজের জন্যই উপযুক্ত নয়। দক্ষিণ পশ্চিম ভারতের গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা অর্থাৎ ভাদ্র পূর্ণিমা তিথিতে সূচিত হবে আর সমাপ্ত হবে অমাবস্যায়। দেবীর মর্তে আগমনের আগেই এই গ্রহণ রয়েছে। কোন সময় থেকে গ্রহণ শুরু হবে সেটাই আমরা জেনে নেব। বছরের প্রথম সূর্যগ্রহণ হয়ে গেছে, এরপর এটা দ্বিতীয় সূর্যগ্রহণের সময় এবং সেই গ্রহণ পড়েছে 2রা অক্টোবর মহালয়ের দিন। চলতি বছরে প্রথম সূর্যগ্রহণ হয়েছিল এপ্রিল মাসে। এরপর মহালয় বা সর্বপিত্ত অমাবস্যার দিনে রয়েছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ। মহালয়ার তর্পণের দিন এই গ্রহণের সময়কালে চোখ বন্ধ রাখা থাক। সূর্যগ্রহণের সময়কাল এই গ্রহণ আমাদের ভারতে অদৃশ্য। 2024 সালের 2রা অক্টোবর বুধবার মহালয়ার দিন আমাদের হতে যাচ্ছে বলয় গ্রাস সূর্যগ্রহণ। গ্রহণের সময়সূচি। গ্রহণ কখন আরম্ভ হবে? রাত্রিবেলা, সময় হচ্ছে 9টা 13। বলয় গ্রাস আরম্ভ হবে রাত্রিরে 10টা 14। গ্রহণের মধ্যকাল এবং 3রা অক্টোবর রাত্রিবেলা 12টা 15। সমাপ্তি 3রা অক্টোবর রাত্রিবেলা 2টো 6। গ্রহণ সমাপ্তি 3রা অক্টোবর রাত্রিবেলা 3টে 17। গ্রাসমান 9 ঘন্টা। স্থান এই গ্রহণ পলিনেশিয়া, হাওয়াই সহ মেক্সিকোর বেশ কিছু অঞ্চল, গালাপাগোস দ্বীপপুঞ্জ, দক্ষিণ আমেরিকা দক্ষিণাংশে, আটলান্টিকের বেশ কিছু অঞ্চল ও দক্ষিণ জর্জিয়ার দৃশ্য হবে। 2024 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ পড়েছে 2রা অক্টোবর, পিতৃপক্ষের শেষ দিন। ভারতীয় সময় অনুসারে মহালয়ের রাতে এই গ্রহণ পড়েছে 2রা অক্টোবর। রয়েছে মহালয়, সেই দিন রাতেই রয়েছে সূর্যগ্রহণ। কখন শেষ হবে? 2024 দ্বিতীয় সূর্যগ্রহণের সময়কাল 2024-এ 2রা অক্টোবর রাত্রিবেলা সূর্যগ্রহণ শুরু হবে 9টা 13 আর গ্রহণের শেষ হবে মধ্যরাত্রে 3টে 17। ভারতে সেই সূর্যগ্রহণ স্বভাবত দেখা যাবে না। দক্ষিণ আমেরিকা, উত্তরাঞ্চল, প্রশান্ত মহাসাগর এবং আর্কটিক, চিলে, পেরুতে দেখা যাবে 2রা অক্টোবর সূর্যগ্রহণ। মহালয় এবং 2024 ওই দিন সূর্যগ্রহণ নিয়ে অনেকের মনে প্রশ্ন উঠেছে, সেই দিন গ্রহণের থাকার তর্পণে কোনো প্রভাব পড়বে কিনা তা নিয়ে প্রশ্ন। হিন্দু ধর্ম অনুসারে সূর্যগ্রহণ
ও চন্দ্রগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা। গ্রহণের সময় বিশেষ কিছু আচার মেনে চলাটাই ভালো। বছরে মোট 5টি গ্রহণ হয়, 2টি গ্রহণ সূর্যগ্রহণ, 3টি চন্দ্রগ্রহণ। এই 5টি গ্রহণের মধ্যে একটি সূর্যগ্রহণ, একটি চন্দ্রগ্রহণের মধ্যে পরবর্তী সূর্যগ্রহণ হতে চলেছে আগামী 2রা অক্টোবর, মহালয়ের দিন। প্রতি বছর আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় মহালয়। হিন্দু ধর্মাবলীদের কাছে মহালয় তিথি গুরুত্বপূর্ণ। ওই দিন পিতৃতর্পণ করার প্রথা রয়েছে এবং সর্বপিত্ত অমাবস্যা বলা হয়ে থাকে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওই দিন জল দেওয়ার হয়, তর্পণও করা হয়। প্রচলিত রয়েছে পিতৃ প্রয়াত পুরুষদের। দ্বিতীয় সূর্যগ্রহণ শুরু হবে 2024 9টা 13 মিনিট এবং গ্রহণ ছেড়ে যাবে 3টি 17 মিনিট। গ্রহণ স্থায়ী হবে 6 ঘন্টা 4 মিনিট। যেহেতু মহালয়ের যাবতীয় পিতৃতর্পণের আচার সকলেই সম্পূর্ণ হয়ে যাবে, তাই রাতের বেলা গ্রহণ লাগার তার প্রভাব তর্পণের কাজে পড়বে না। সূর্যে যখন গ্রহণ লাগবে ভারতেও তখন রাত, তাই আমাদের দেশ থেকে গ্রহণ দেখা যাবে না। গ্রহণ দেখা যাবে না বলে গ্রহণের সূচক কালও এখানে কার্যকরী হবে না। সাধারণভাবে গ্রহণ লাগার 12 ঘন্টা আগের থেকে শুরু হয় সূতক কাল। এই সময়ের মধ্যে কোনো শুভ কাজ করা যায় না, কিন্তু যেহেতু আমাদের এখান থেকে দেখা যাবে না, আমাদের সূতককাল এখানে ধরা হবে না, সেই জন্য পিতৃতর্পণ খুব সুন্দর করেই করা হবে এবং আমাদের তর্পণের কাজেও কোনো বাধা পড়বে না। পৃথিবী এবং চন্দ্র নিজের কক্ষপথে আবর্তন ও পরিক্রমার সময় সূর্যের সঙ্গে একই সরলরেখায় চলে এলে তখন গ্রহণ হয়। গ্রহণ সময়কালে কী কী করণীয় এবং কী কী করণীয় নয়। গ্রহণ সময় চলাকালীন গর্ভবতী মহিলাদের ভগবানের নাম জ্ঞান করা উচিত, অধিক হরিনাম জপ করা উচিত এবং সুন্দর করে শুয়ে থাকা উচিত। গর্ভবতী মহিলা ছুঁচ, সুতো এবং ছুরি, কাঁচি, ধারালো বস্তু ব্যবহার করবে না এবং ছুঁচে সুতো পরাবে না। এই সময় ধারালো কোনো জিনিস দিয়ে কাটবেও না। সবজিপাতি তো নয়, কোনো রকম জিনিস। ভগবানের চরণে ফুল দেওয়া যাবে, তুলসীপত্র অর্পণ করা যাবে। গ্রহণের সময়কাল ভগবত গীতা পাঠ করা যাবে এবং যদি কোনো মানুষকে, দুস্থ মানুষকে দান করা যাবে এবং দুস্থ মানুষকে সেবাও করা যাবে, সেবা করানো যাবে। নিজেরা সেবা করা ওই সময় নিষিদ্ধ। গর্ভবতী মহিলারা অতিরিক্ত ভগবানের নাম জপ এবং মন্ত্র উচ্চারণ করে ভগবানকে পুজো করতে পারে। গর্ভবতী মহিলারা ওই সময় প্রত্যেকটা মানুষই পুজো আচ্ছারা সুন্দর করে ভগবানের চরণে ফুল, তুলসীপত্র অর্পণ করতে পারেন, তুলসী গাছে জলদান করতে পারেন। গ্রহণের সময়কাল এগুলো কোনো বাধা নেই। ভগবদ্গীতা পাঠ, অধিক হরিনাম জপ এগুলো করা যেতে পারে। কোনো খাদ্য রাখবেন না এবং ওই সময় বাসি খাদ্য যেগুলো গ্রহণের সময়কালে ওই খাদ্য রাখা উচিত নয়। গ্রহণ ছেড়ে গেলে নতুন করে খাবার বানিয়ে সেইগুলো প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত। গ্রহণের সময়কাল গর্ভবতী মহিলারা বাড়ির বাইরে না পা রাখাই ভালো, ঘরের মধ্যে থাকাই ভালো। তবে আমাদের ভারত থেকে দৃশ্য নয় বলে তবু গর্ভবতী মহিলারা প্রত্যেকটা জিনিস মেনে চলাটাই ভালো। কোন গ্রহণ লাগবে তখন আমরা পিতৃতর্পণ করতে পারবো কিনা, কবে গ্রহণ পড়েছে, কবে পিতৃতর্পণ, কতদিন থাকবে, সমস্ত কিছু নিয়ে, পিতৃতর্পণে কী দিয়ে আমরা তর্পণ করব, কোথায় গিয়ে তর্পণ করব, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এখানে পিতৃতর্পণ, অমাবস্যা এবং এখানে আমরা সূচক পড়বে কিনা, গ্রহণের কোনো সূচকে আমরা পিতৃতর্পণ করতে পারবো কিনা, সমস্ত কিছু জানলাম। ভিডিওটা নিয়ে আমি এখানেই ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো। গ্রহণের সূচককাল এবং গ্রহণের সময়কাল, গ্রহণ কতক্ষণ থাকবে এবং গ্রহণ আমাদের ভারতের দৃশ্য কিনা, সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। সকলে ভালো থাকবেন। নমস্কার।